সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে আবর্জনার স্তূপের মাঠে একটি রোগা পাতলা লোক ছেঁড়া শার্ট আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছে। তার নাম ছিল সালিম। গ্রামের লোকেরা যাকে অপদার্থ বলে ডাকত। বাচ্চারা হাসে আর বলে, ওই দেখো কবাড়িওয়ালা আবর্জনা কুড়া নিয়ে এসেছে। সে কিছু বলে না, সে শুধু চুপচাপ সেখান থেকে চলে যায়। ঘরে না ছিল উনুন আর না ছিল কথা বলার কেউ। স্ত্রী বহু বছর আগে বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। তারপর থেকে সে শুধু একা ঝুপড়িতে থাকে। সেদিনও সালিম আবর্জনার স্তূপে একটি নতুন কোণ বেছে নেয়। লাঠি দিয়ে মাটি উল্টানোর সময় হঠাৎ তার নজর একটি অদ্ভুত জিনিসের ওপর পড়ল। একটি বস্তা, একদম পরিষ্কার, প্রায় নতুন, না কাদা না দাগ। ওপরে মোটা দড়ির গিঁট শক্ত করে বাঁধা ছিল। এটা কে ফেলে গেল, সে বিড়বিড় করে। কিন্তু যখন সে সেটা টেনে তোলার চেষ্টা করে, বস্তার ওজনটা অদ্ভুত লাগে, যেন ভেতরে কিছু শক্ত জিনিস আছে। সে ভাবে হয়তো ভেতরে কাপড় থাকবে। চারদিকে চোখ বুলিয়ে সে নিশ্চিত হয় যে কেউ দেখছে কিনা। তারপর বস্তাটিকে ধীরে ধীরে একপাশে সরিয়ে নিয়ে যায়, যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে আড়াল করতে পারে। সে দড়ি খোলে। বস্তাটি খুলতেই তার শ্বাস আটকে যায়। ভেতরে প্লাস্টিকে মোড়ানো টাকার বান্ডিল ছিল। কাঁপতে কাঁপতে সে একটি বান্ডিল খোলে। 500 টাকার নতুন নতুন নোটের বান্ডিল। তার চোখ ধাঁধিয়ে যায়। সে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দিয়ে নোটগুলো ছুঁয়ে দেখে। এটা কি সত্যি, সে নিজেকে জিজ্ঞেস করে। তার হাত কাঁপতে শুরু করে। সে চারদিকে তাকায়, কেউ দেখছে না তো। কিছু মুহূর্ত পর সে দীর্ঘশ্বাস নেয় এবং একটি সিদ্ধান্ত নেয়। সে বস্তাটি আবার বাঁধে, পিঠে চাপিয়ে নেয় এবং ঝুপড়ির দিকে হাঁটতে শুরু করে। রাস্তায় প্রতিটি শব্দ তার কাছে সন্দেহের মতো লাগে। কুকুরের ঘেউ ঘেউ, কারো কথা বলা। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সে ঝুপড়ির দরজা ভেতর থেকে বন্ধ করে। বস্তাটি কোণে রেখে একটি মাদুর দিয়ে ঢেকে দেয়। সালিমের বুক এমনভাবে ধরফর করছিল যেন সে কি বুক ফেটে বাইরে বেরিয়ে আসবে। সে বারবার ঝুপড়ির দরজা দিয়ে উকি মারে, কেউ পেছনে আসেনি তো। যখন তার বিশ্বাস হয় যে আশেপাশে কেউ নেই, তখন সে ধীরে ধীরে বস্তাটির কাছে বসে। হাত কাঁপছিল, কিন্তু সাহস জুগিয়ে দড়ি খোলে। বস্তা খোলার সাথে সাথেই ভেতরের ঔজ্জ্বল্যতার চোখ ধাঁধিয়ে দেয়। নোটের বান্ডিলগুলো সব তাজা, নতুন। সালিম একটি বান্ডিল বের করে এবং গোনা শুরু করে। গুনতে গুনতে তার ঠোঁট শুকিয়ে যায়। শুধু একটি বান্ডিলে 1 লাখ টাকা। সে অনুমান করে কমপক্ষে 30-40 কোটি তো হবেই। এটা ভাবতেই তার মাথা অসাড় হয়ে যায়। সে বিড়বিড় করে, এত টাকা কোনো সাধারণ মানুষ ফেলে যেতে পারে না। তার ভেতরে ভয়ের স্রোত বয়ে যায়। এটা কি কোনো বড় মানুষ, কোনো নেতা বা গুন্ডার নয় তো? যদি তারা খুঁজতে শুরু করে তাহলে কি হবে? এই চিন্তায় তার শরীর ঘামে ভিজে যায়। সালিম বান্ডিলগুলো ফিরিয়ে রাখে, বস্তা বাঁধে এবং মাটিতে বসে পড়ে। মাথা ধরে ভাবতে থাকে। একদিকে মনে আনন্দ ছিল যে বছরের পর বছর ধরে চলা দারিদ্র্য এবার শেষ হবে। চিকিৎসা করাতে পারবে, নতুন বাড়ি বানাতে পারবে, সম্মানের জীবনযাপন করতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যদি কেউ জানতে পারে তাহলে লোকে তাকে চোর বলবে, পুলিশ ধরে নেবে, অথবা আসল মালিক এসে যাবে। রাতভর সে জেগে থাকে। সে নিজেকে সান্ত্বনা যায়, যদি কাল শুধু একটি বান্ডিল বের করে চিকিৎসা করায় তাহলে কে জানতে পারবে। ডাক্তার প্রথমবার তাকে সম্মানের সাথে বসায়, ওষুধ দেয় এবং জানায় চিকিৎসা সম্ভব। বহু বছর পর সালিমের মুখে একটি সত্যিকারের হাসি আসে। সে বুঝতে পারে এই সম্পদ তার জন্য পরীক্ষা, কোনো বরদান নয়। পরের দিনটি সালিমের জন্য এক নতুন সকাল নিয়ে আসে। বহু বছর পর সে আয়নায় নিজেকে মনোযোগ সহকারে দেখে। চেহারা দুর্বল ছিল, কিন্তু চোখে এখন আশার ঝলক ছিল। সে ভাবে যদি বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সব পাল্টে যেতে পারে। সবার আগে সে তার ঝুপড়ির মেরামত করায়। বস্তা থেকে কিছু টাকা বের করে, শ্রমিকদের ডাকে এবং ছাদ বদলিয়ে দেয়। কিছুদিনের মধ্যে ঘরের দুর্গন্ধ ও স্যাঁতস্যাঁতে ভাব কমে যায়। মহল্লার লোকেরা অবাক হয়, আরে এই আবর্জনা কুড়ানো লোকটি হঠাৎ করে এভাবে কিভাবে পাল্টে গেল। কয়েক সপ্তাহ পর সে পরের পদক্ষেপ নেয়। গ্রামের প্রধান সড়কে একটি ছোট মুদি দোকান খোলে। প্রথম দিন শুধু ডাল, চাল, লবণ রাখে। নিজেই দোকানে বসে। যারা আসত তাদের হেসে সালাম করে। শুরুতে লোকে ইতস্তত করত, কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করে। দোকান চলতে থাকে। আটার বস্তা, তেলের টিন, মশলা, সাবান সবকিছু বিক্রি হতে শুরু করে। সালিম এই পুরো সময়টায় খুব সাবধানতা অবলম্বন করে। তার কাছে হঠাৎ আসা এই সম্পদ কোনো রহস্যের চেয়ে কম ছিল না, কিন্তু সে কখনো তার দেখাওয়া করে না।
সে জানত যদি সামান্যতম চাকচিক্য দেখা যায় তবে লোকে তাকে প্রশ্নের বন্যায় ভাসিয়ে দেবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সরল সাধারণ দোকানদারকেই দেখায়, যে প্রতিটি গ্রাহককে হেসে বলে, কি চাই ভাইয়া? কিন্তু ভেতরে ভেতরে সে জানত তার পুরনো বস্তার মধ্যে এত পুঁজি লুকিয়ে আছে যে তা শুধু তার নয়, অনেক জীবনের গতিপথ পাল্টে দিতে পারে। কখনো কখনো মহল্লার বয়স্ক মহিলারা তাকে বলে, সালিম ভাইয়া, তুমি তো অনেক পাল্টে গেছ। সে শুধু হাসে, কিন্তু ভেতরে এক মিষ্টি গর্ব জেগে ওঠে। কার খারাপ লাগে যখন পৃথিবী তার পরিবর্তন দেখতে পায়? ধীরে ধীরে সে তার ব্যবসা বাড়ায়। কয়েক মাস পর সে সেই বস্তা থেকে আরও কিছু টাকা বের করে এবং একটি ছোট গোদাম শুরু করে। মাল পরিবহনের জন্য একটি পুরনো ট্রাক কেনে এবং এখন সে শুধু বিক্রেতা নয়, সাপ্লায়ারও হয়ে যায়। গ্রামে এখন লোকেরা তাকে সালিম লাল বলে ডাকতে শুরু করে, যেন সে কোনো বড় ব্যবসায়ী। কিন্তু উন্নতির এই সফরের মাঝে একটি ভয় সব সময় তার ভেতরে জীবিত থাকে। রাতে যখন সে সেই বস্তার পাশে বসে, তখন ভাবে, যদি কোনোদিন এই রাজ গোপন ফাঁস হয়ে যায়, যদি আসল মালিক সামনে এসে যায়। আর পরের মুহূর্তেই নিজেকে সান্ত্বনা দেয়, না, এটা আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর ধরে অসহায়তা সহ্য করেছি, এটা আমার পরিশ্রমের ফল। আমি কারোর হক ছিনিয়ে নিনি। সময়ের সাথে সাথে সালিম নিজেও পাল্টে গিয়েছিল। যে লোকটা একসময় ভিড়ের মধ্যে মাথা নিচু করে হাঁটত, এখন সোজা হয়ে হাঁটে, আত্মবিশ্বাসে ভরপুর। তার কণ্ঠে এখন ইতস্তত ভাব নয়, স্থিরতা ছিল। দিনে সে দোকান সামলায়, সন্ধ্যায় গোদাম দেখায় এবং রাতে বস্তার পাশে বসে পরের দিনের পরিকল্পনা করে। সে এখন তার পুরনো সালিমের চেয়ে অনেক এগিয়ে গেছে। তবে এটাও সত্যি ছিল, উন্নতির মাঝেও একটি শূন্যতা তার ভেতরে এখনও প্রতিধ্বনিত হয়। একদিন সন্ধ্যায় যখন সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফেরে, দরজায় দুটি চেনা মুখ দাঁড়িয়েছিল, পরিচিত কিন্তু দূরে চলে যাওয়া মুখ। তার স্ত্রী অনিতা এবং দুই সন্তান। বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখে দ্বিধা ও লজ্জার ছায়া ছিল। অনিতার চোখ ভেজা ছিল। সালিম, সে ধীরে ধীরে বলে, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতি আমাদের বাধ্য করেছিল, তোমাকে ছেড়ে যাওয়া ঠিক হয়নি। সালিমের পা যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় থেমে যায়। তার সেই দিনের কথা মনে আসে যখন অসুস্থতা তাকে ভেঙে দিয়েছিল। ঘরে খাবার ছিল না এবং অনিতা বলেছিল, আমি এইসব সহ্য করতে পারবো না, এবং বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতই ছিল যখন সালিমের সব কিছু ভেঙে গিয়েছিল। এখন সেই অনিতা তার দরজায় দাঁড়িয়ে। বাচ্চারা এগিয়ে এসে বলে, বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা এখন তোমার সাথে থাকতে চাই। সালিমের মন কেঁপে ওঠে। একদিকে সে বাবা, যার সন্তানদের বুকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষা ছিল, অন্যদিকে সেই ভেঙে যাওয়া মানুষ যাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাদের ফিরে আসা কি সত্যিই ভালোবাসা, নাকি এখন সম্পদের ঝলক তাদের ফিরিয়ে এনেছে? এই প্রশ্নটি তাকে ভেতর পর্যন্ত বিদ্ধ করে। সে ঠান্ডা স্বরে বলে, যখন আমার হাতে কিছু ছিল না তখন তোমরা সবাই চলে গিয়েছিলে। এখন যখন আমার কাছে কিছু আছে তখন ফিরে এসেছ। এটা কি ভালোবাসা নাকি লোভ? অনিতার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। না সালিম, আমরা এখন সত্যিই অনুতপ্ত। বাচ্চারা তোমার ছায়া দরকার। সালিম চোখ নামিয়ে নেয়। ভেতরে আগ্নেয়গিরির মতো তোলপাড় হচ্ছিল। সে জানত কখনো কখনো ক্ষমা করা সহজ হয়, কিন্তু ভোলা যায় না। অবশেষে সে বলে, বাচ্চারা আমার এবং তাদের হক কেউ ছিনিয়ে নিতে পারে না। আমি তাদের পড়াশোনা, তাদের ভবিষ্যৎ সামলাব। কিন্তু অনিতা, আমাদের মাঝে যে দেওয়াল তৈরি হয়েছে তার কখনো ভাঙবে না। অনিতা চুপ করে থাকে। বাচ্চাদের চোখে স্বস্তি ছিল, অন্তত বাবা আবার তাদের জীবনে ফিরে আসে। কিন্তু সালিমের হৃদয়ের পুরনো ক্ষত আবার সবুজ হয়ে ওঠে। বাইরের পৃথিবী বলে, সালিম লাল এখন একজন সফল মানুষ, কিন্তু ভেতরে সে এখনও সেই সালিমই ছিল, যে তার পুরনো বস্তার সাথে অতীত আর বর্তমানের মধ্যে দুলতে থাকে। সেই রাতে সালিম অনেকক্ষণ ঘুমাতে পারেনি। সে বস্তার পাশে বসে থাকে, যেন কোনো পুরনো বন্ধুর সাথে কথা বলছে। এই সম্পদ সবকিছু ফিরিয়ে দিচ্ছে, সম্মান, নাম, শান্তিময় জীবন, কিন্তু এটা কি মনের শান্তিও ফিরিয়ে দিতে পারবে? প্রশ্নটি বাতাসে ভেসে থাকে এবং জবাবে শুধু দেওয়ালগুলোর নীরবতা। কেটে কোটে কয়েক সপ্তাহ সালিমের দোকান এখন একটি ছোট সাম্রাজ্যে পরিণত হয়। গোদাম থেকে মাল বের হয়, গাড়ি আসা যাওয়া করে এবং গ্রামের লোকেরা এখন তাকে সালিম ভাই বলে সম্মান জানায়। বাইরের পৃথিবীতে সবকিছু ঠিক ছিল,
কিন্তু ভেতরে একটি বোঝা ছিল যা প্রতি রাতে তার বুকের ওপর চেপে বসত। সে সেই বস্তাটিকে দেখত এবং নিজেকে বোঝাতো, হয়তো কোনো চোর ফেলে গেছে, অথবা হয়তো ভাগ্য আমার প্রতি দয়া করেছে। কিন্তু ভাগ্যও যেন তার ধৈর্যের পরীক্ষা নিতে চাইল। একদিন সন্ধ্যায় সে বাড়ির উঠোনে চায়ে চুমুক দিচ্ছিল। ভেতরে টিভিতে খবর চলছিল, সাধারণ রাজনৈতিক বকবক, যা এখন সে মনোযোগ দিয়ে শুনত না। কিন্তু হঠাৎ অ্যাঙ্করের গলা চড়ে, ব্রেকিং নিউজ, বিধায়কের বাড়িতে চুরি। সালিমের হৃৎস্পন্দন বেড়ে যায়। অ্যাঙ্কর জানাচ্ছিল, একজন চোর বিধায়কের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। যখন পুলিশ তাকে তাড়া করে, তখন সে টাকাগুলো কোথাও লুকিয়ে দেয়, যা এখন পাওয়া যাচ্ছে না। পুলিশ ক্রমাগত তাকে খুঁজে বার করার চেষ্টা করছে। সালিমের হাত কেঁপে যায়, তার মাথায় বিদ্যুতের মতো ঝলকানি হয়। বস্তা, সেই বস্তা। অ্যাঙ্কর বলে যাচ্ছিল, শত শত কোটি টাকা এখনো নিখোঁজ। ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না, তবে তদন্ত চলছে। সেই বাক্যটি তার কানে প্রতিধ্বনিত হতে থাকে। ছোট বান্ডেলগুলো হয়তো আর কখনো পাওয়া যাবে না, মানে হয়তো তার বস্তাটি এখনো নিরাপদ। এর সাথে সাথে একটি ঠান্ডা স্রোত তার শিরায় বয়ে যায়। যদি কখনো কেউ জানতে পারে, যদি পুলিশ দরজায় এসে যায়। সেই রাত সে পাশ ফিরে শুয়ে কাটিয়ে দেয়। সকালে দোকানেও তার মন বিক্ষিপ্ত ছিল। গ্রাহকরা কথা বলতে থাকে এবং সে হারিয়ে যাওয়া অবস্থায় উত্তর দিতে থাকে। মনে শুধু একটি হিসেব চলছিল, যদি সব লুকিয়ে রাখি তবে বেঁচে যাব, কিন্তু যদি রাজ ফাঁস হয় তবে সব শেষ। সন্ধ্যায় ফিরে সে আবার বস্তা খোলে। নোটগুলো তখনও একইভাবে জ্বলজ্বল করছিল, কিন্তু এখন সেই ঔজ্জ্বল্য তার কাছে ভয়ঙ্কর লাগে। তার মনে হয় যেন সেই নোটগুলোর চোখ আছে, যা তাকে ঘুরিয়ে দেখছে। সালিম বান্ডিলগুলো ফিরিয়ে রাখে এবং নিজেকে বলে, এই সম্পদ আমাকে বাঁচাতেও পারে, আবার ধ্বংসও করতে পারে। সেই দিন থেকে সে একটি সংকল্প নেয়, এখন আর কোনো তাড়াহুড়ো নয়, অল্প অল্প করে টাকা বের করব, ধীরে ধীরে খরচ করব, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু মনের ভেতরে এখন একটি নতুন ক্ষত তৈরি হয়েছিল। প্রতিবার যখন সে নোট গুনত, তার হাত যেন কাঁপত। তবুও জীবন চলতে থাকে। এই সময় একদিন পাশের গ্রাম থেকে এক লোক জিনিস কিনতে আসে। সাথে ছিল তার বোন সালোনি, দেখতে খুব সাধারণ। 2 বছর আগে সে অসুস্থতায় তার স্বামীকে হারায় এবং এখন তার ভাইয়ের সাথে কাজকর্ম সামলাচ্ছিল। সালিম যখন প্রথমবার তার সাথে কথা বলে, তখন তার এক অদ্ভুত শান্তি অনুভব হয়। সালোনির কথায় না কোনো দেখাওয়া ছিল, না কোনো স্বার্থ। সে সালিমকে একজন ব্যবসায়ী নয়, একজন মানুষের মতো দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে শুরু করে, কখনো ভাইয়ের সাথে, কখনো একা। প্রতিবার তার কথায় একটি সহজাত নম্রতা থাকত, যা সালিমের দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন সালোনি হেসে বলে, সালিমজি, আপনি খুব পরিশ্রমী, গ্রামে সবাই আপনাকে সম্মান করে। সালিম সেই মুহূর্তে শুধু হাসে, কিন্তু তার ভেতরে একটি আনকোরা অনুভূতি জাগে। হয়তো টাকা মানুষকে নিরাপদ করতে পারে, কিন্তু কারোর আপনত্ব তাকে বাঁচিয়ে রাখে। যখন সালোনি হেসে বলে, আপনি খুব সম্মানিত মানুষ, তখন সালিমের ভেতরে কিছু গলে যায়। বছরের পর বছর পর কেউ তাকে সম্মান জানালো, তাও আবার একজন সুন্দরী নারী। তার বুকে যেন ঠান্ডা নেমে আসে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি নরম সম্পর্ক গড়ে উঠতে থাকে। সালোনি শুধু শুনত না, সে বুঝত। যখন সে সালিমের অতীতের কথা জানতে পারে, তখন সে আফসোস করে না, বরং তার চোখের দিকে তাকিয়ে বলে, যা অতীত হয়েছে তা সময়ের পরীক্ষা ছিল, এখন জরুরি হলো তুমি এগিয়ে যাও। এই কথাগুলো সালিমের ভেতরে যেন কোনো নতুন প্রদীপ জ্বালিয়ে দেয়। কিছু মাস পর সে একটি সিদ্ধান্ত নেয়, সে সালোনিকে বিয়ে করবে। গ্রামে এই খবর শুনে নানা রকম কথা শুরু হয়। কেউ ঠাট্টা করে বলে, আবর্জনা কুড়ানো লোকটা এখন নতুন বউ আনবে। আবার কেউ হেসে বলে, যাক, এখন এই বেচারার জীবনে আলো তো এলো। সালিম কোনো কথার জবাব দেয় না। সে জানত এই বিয়ে শুধু সাথ পাওয়ার জন্য নয়, বরং নিজেকে একটি নতুন জীবন দেওয়ার জন্য। বিয়ে খুব সাধারণভাবে হয়, না ব্যান্ড বাজা, না দাওয়াতের ভিড়, শুধু দুজন সাক্ষী, কিছু ফুল এবং দুটি হৃদয়ের নতুন শুরু। সালোনি আসার পর সালিমের ঘর যেন নিঃশ্বাস নিতে শুরু করে। যখন সালিম দোকান থেকে ক্লান্ত হয়ে ফিরত, সালোনি হেসে দরজা খুলত। সেই হাসি না ছিল দামি, না ছিল বানানো। এই ছোট ছোট জিনিসগুলো সালিমকে সেই শান্তি দেয় যা কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তবুও যখন রাত গভীর হয় এবং সালোনি ঘুমিয়ে যায়, সালিমের মন আবার সেই বস্তার পাশে গিয়ে বসে। সেই বস্তা তাকে শান্তি দেয় না। প্রতিবার নোটগুলোর ঝলক তাকে মনে করিয়ে দেয় এই সম্পদ পবিত্র নয়। সে ভাবে, যদি এই টাকা কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, তবে এর থেকে আমি শান্তি কিভাবে পেতে পারি? এই চিন্তাগুলো ধীরে ধীরে তাকে একটি বড় সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। সালিম মনস্থির করে, এখন এই টাকা শুধু তার থাকবে না, এটি অন্যের জন্য কাজ আসবে। তার ভালোভাবে মনে ছিল যে দারিদ্র্য কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয়।
সেই ঠাট্টা, সেই অবহেলা, সেই দিন যখন ক্লিনিকের কর্মচারী তাকে ঘৃণার চোখে দেখত, সেই সব তার স্মৃতিতে এখনও জীবন্ত ছিল। আর তারপর একদিন সকালে সে প্রথম পদক্ষেপ নেয়। গ্রামের পুরনো মসজিদ বৃষ্টিতে চুঁইয়ে পড়ত। নামাজিদের প্রায় ছাতা নিয়ে ভেতরে যেতে হতো। সালিম চুপচাপ চাঁদা দিতে শুরু করে। যখন টাকাটা বেশ অনেকটা হয়ে যায়, তখন সে তার নাম সামনে রাখে। গ্রামে হইচই পড়ে যায়। সেই সালিম যে আবর্জনা কুড়াতো, এত টাকা পেল কোথা থেকে? কেউ ঠাট্টা করে, কেউ সন্দেহ করে, হয়তো জুয়াতে জিতেছে। কিন্তু যেমন যেমন মসজিদের দেওয়ালগুলো উঠতে থাকে, সালিমের উদ্দেশ্য পরিষ্কার হতে থাকে। লোকেরা দেখে সে দেখাওয়ার জন্য নয়, সত্যি মন থেকে সাহায্য করছে। ধীরে ধীরে সমালোচনা থেমে যায় এবং গ্রামের লোকেরা এখন তাকে সালিম মিয়া বলে সম্মান জানাতে শুরু করে। সেই মানুষটি যাকে একসময় সমাজ ঠুকরে দিয়েছিল, এখন সমাজের ভরসা হয়ে যায়। সালিম তার জীবনে আরও একটি বড় পদক্ষেপ নেয়। এবার সে টাকা দিয়ে নয়, মন দিয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। সে ঘোষণা করে, আমি গ্রামে একটি স্কুল খুলব, যেখানে প্রতিটি গরিব শিশু ফি ছাড়া পড়তে পারবে। লোকে প্রথমে ভাবে এটা কেবল একটি আবেগপূর্ণ বিবৃতি, কিন্তু যখন প্রথম ইট গাঁথা হয়, তখন সবাই বুঝতে পারে সালিম এখন আর শুধু ব্যবসায়ী নয়, সে গ্রামের নেতা হয়ে যায়। সালনীও তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেয়। কিছু যুবক শিক্ষক সামান্য বেতনে পড়াতে রাজি হয়ে যায়। কেউ বলে এটা তো চমৎকার, কেউ দোয়া দেয় খোদা এমন মানুষদের সুস্থ রাখুক। সালিম বাকি থাকা টাকা আরও ব্যবসায় বিনিয়োগ করে এবং এভাবে সে এখন সত্যি একজন অনেক ধনী মানুষ হয়ে যায়। এখন তার সেই বস্তার আর কোনো প্রয়োজন ছিল না। এখন তার আয় এত বেশি ছিল যে সে এখন কোটি কোটি টাকার ব্যবসা করে। তবুও সে আল্লাহর শুকরিয়া জানায় এবং গরিবদের সাহায্য করে। সে তার প্রথম স্ত্রী ও সন্তানদের লন্ডনে একটি বিশাল বাংলা এবং একটি হোটেল তৈরি করে দেয়। তার প্রথম স্ত্রীও তার বাচ্চাদের নিয়ে খুশি থাকতে শুরু করে। যদি সালিমের এই গল্প আপনাকেও ভাবতে বাধ্য করে যে সততা, অনুতাপ এবং ভালোর মধ্যে মানুষের আসল সংগ্রাম কি, তাহলে একটি লাইক অবশ্যই করবেন। মন্তব্যে জানান যদি আপনি সালিমের জায়গায় থাকতেন তবে কি করতেন। ভুল টাকা দিয়ে করা ভালো কাজ কি সঠিক বলে মনে করা যেতে পারে?